আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো বিসিএস শিক্ষার্থীদের নিয়ে। আমি যখন সেমিনার নেই অথবা ক্লাস শেষে স্টুডেন্টরা কিছু প্রশ্ন শেয়ার করে, সেই শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন স্টুডেন্টদের প্রশ্ন থাকে, স্যার পড়া মনে থাকে না, স্যার পড়তে ভালো লাগে না, কি পড়বো তা বুঝি না, কোথা থেকে শুরু করব, কত ঘন্টা পড়ব, এরপর কোন স্যারের কাছে পড়ব, কোন বই পড়ব, কোন কোচিং সেন্টারে পড়ব, আমাকে দিয়ে বিসিএস হবে কি না, যা পড়ি সব ভুলে যাই। এরপরে আরও কিছু হাস্যকর প্রশ্ন আসে, স্যার ঘুমের জন্য পড়তে পারি না, পড়তে বসলেই ঘুম আসে, প্রচণ্ড শীত তাই পড়ালেখা করতে পারি না, বৃষ্টির কারণে পড়তে পারি না, ইলেকট্রিসিটি ছিল না তাই পড়ি নাই, কালকে এত গরম ছিল যে সারাদিন গোসলখানায় ছিলাম এজন্য পড়তে পারি নাই। এরপর আরও কিছু প্রশ্ন, যেমন স্যার ওর সাথে 3 ঘন্টা কথা না বললে আমার রিলেশন ঠিক থাকে না, 3 ঘন্টা কথা বলার পরে আরও 4 ঘন্টা এটা নিয়ে ভাবতে হয়, ওর সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এই যে এই মানে অনেক এক্সকিউজ। তারপরে স্যার টাকা নাই, আমার দ্বারা বিসিএস হবে কিনা, আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারছি না। আরও কিছু প্রশ্ন, যেমন একজন ফিমেল স্টুডেন্ট বলছে, স্যার পুরুষদের লেখা বই পড়তে লজ্জা লাগে। এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, পড়তে ভালো লাগে না। আচ্ছা, পড়তে ভালো লাগে না এর কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন পড়ালেখা থেকে দূরে আছেন, অথবা অ্যাকাডেমিক লাইফে আপনি পরীক্ষার আগে পড়েছেন, পরীক্ষার জন্য পড়েছেন, রেগুলারলি আপনি পড়ালেখা করেননি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে আপনি যখন বিসিএস জার্নিটা শুরু করছেন, দেখবেন যে কমন কিছু বেসিক সাবজেক্ট, যেমন ইংলিশ, ম্যাথ, বাংলা, সায়েন্স, এই সাবজেক্টগুলো পড়তে ভালো লাগছে না। কারণ কি, আপনি অ্যাকাডেমিক লাইফেও এই সাবজেক্টগুলোতে আপনার বেসিক স্ট্রং ছিল না। বিশেষ করে ইংলিশ এবং ম্যাথে যদি বেসিক উইক থাকে, বেসিক স্ট্রং না থাকে, তাহলে আপনার পড়তে ভালো লাগবে না। 3 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সবচেয়ে শক্তিশালী কারণ হচ্ছে আপনি যে মানুষটির সঙ্গে, যে বন্ধুটির সঙ্গে, আপনার যে কাছের মানুষ, যার সঙ্গে আপনি সবচেয়ে বেশি যোগাযোগ করেন, যার সাথে বেশি আড্ডা দেন, সেই মানুষটি পড়ুয়া নয়। সেই মানুষটির স্বপ্নের সাথে আপনার স্বপ্ন মিলে না, যার কারণে এই বিসিএস পড়াটা আপনার ভালো লাগে না। তাহলে অন্যতম কারণ হচ্ছে আপনি যার সাথে সবচেয়ে বেশি শেয়ার করেন, আপনার আনন্দ, দুঃখ, কষ্ট, আপনার পড়াগুলোকেও তার সাথে শেয়ার করতে হবে। এখন সেই বন্ধুটি যদি পড়ুয়া না হয়, সে তার স্বপ্নেও যদি বিসিএস ক্যাডার হওয়া না হয়, তাহলে আপনার পড়তে কোনো দিনও ভালো লাগবে না। আমরা ছোটোবেলায় থেকে একটা কথা পড়ে আসছি, একটা বাগধারা ছিল যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসলে এই কথাটা আমি অন্যভাবে বলি যে এই ক্ষেত্রে যার যে কম অসৎ এবং যার সতের পাওয়ারটা বেশি, তাহলে এই সতের পাওয়ার যদি বেশি থাকে, এই কম অসৎ ব্যক্তিটি সৎ হয়ে যেতে পারে। কিন্তু উল্টাটা হয়, অসতের পাওয়ার সবসময় বেশি থাকে। একটি গল্প বলি। একজন লোক তার বাচ্চাকে নিয়ে খুবই সমস্যায় পড়েছিল। তো বাচ্চা এত দুষ্টু যে বাসার বাইরে গেলেই কোনো না কোনো ঝামেলা নিয়ে বাসায় ফিরে, কাউকে থাপ্পড় মেরে এসেছে, কারোর সাথে গন্ডগোল করেছে, কারো কোনো কিছু নিয়ে দৌড় দিয়েছে, এগুলো অনেক কমপ্লেন আসে প্রতিদিন। তা বাবা অনেক সমস্যায় পড়ে গেল এবং একজনের পরামর্শে ওই বাচ্চাটিকে মাদ্রাসায় দেওয়া হলো, যে মাদ্রাসায় দেন, অনেক কড়া শাসনে থাকলে বাচ্চাটি ভালো হয়ে যাবে। তো দেখা গেল ভালো হওয়া তো দূরে থাকা, আরও বেড়ে গেল, তার কমপ্লেন আরও বেড়ে গেল। তখন এই লোকটি অনেক সমস্যায় পড়ে গেল এবং তার মহল্লার যে মসজিদ, এই মসজিদের ইমাম সাহেবকে এই বিষয়টি খুলে বললেন এবং খুব দুঃখ প্রকাশ করলেন। ইমাম সাহেব বললেন যে আপনার এই কষ্টের আমি সহযোগী হতে পারি। লোকটি আশ্বস্ত হলেন, বলেন তো কি করা যায়। তখন লোকটিকে বললেন যে আপনার বাচ্চাকে আমার কাছে রেখে যান, দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনি যেমন বাচ্চা চেয়েছিলেন, আপনার সন্তান যেমন হওয়া উচিত ছিল তেমনই হবে। লোকটি আশ্বস্ত হলো এবং ইমাম কক্ষে ওই দুষ্টু বাচ্চাটিকে রেখে আসা হলো এবং ইমাম সাহেব 2 মাস পরেই ওই ভদ্রলোকটিকে ফোন করে বললেন আপনার বাচ্চাটিকে আপনি নিয়ে যান। তখন ওই লোকটি বললেন আমার বাচ্চা কি ভালো হয়ে গেছে?
তখন ইমাম সাহেব বললেন, না আমি খারাপ হয়ে গেছি। তার মানে বাচ্চা পাওয়ারটা বেশি ছিল বিধায় ইমাম সাহেবকে কনভার্ট করতে পেরেছে। তাহলে আসলে সবসময় সৎসঙ্গে স্বর্গবাস না, আপনাকে বুঝতে হবে যে আপনি যে বন্ধুটির সঙ্গে সময় কাটাতে চান, আপনার স্বপ্নের সাথে তার শব্দটা মিললেই এই জার্নিটি শুরু করতে পারেন। ওকে, এই ক্ষেত্রে আপনার শেয়ারমেট, আপনার পড়ুয়ামেট, আপনি যার সাথে সময় কাটাবেন, যাকে আপনি পড়া দিবেন, যার কাছে পড়া আদায় করবেন, সেই বন্ধুটিকে অবশ্যই পড়ালেখা ভালো লাগাতে হবে এবং আপনারও ভালো লাগতে হবে। তাহলে বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এই জার্নির জন্য। তারপরে হচ্ছে যে পড়ালেখা মনে থাকে না স্যার, অনেক কিছু পড়ি মনে থাকে না স্যার, আমার সাথে একজন পড়ে, ও পড়ে, ওর মনে থাকে অথচ আমার মনে থাকে না। আচ্ছা দেখুন তো, তাহলে ওর মনে থাকছে আপনার মনে থাকছে না, এর কারণ কি? এটা দুঃখ পাওয়ার কিছু নয়। তার পড়ার পদ্ধতি এবং আপনার পড়ার পদ্ধতিটা ভিন্ন। খেলাটা আসলে এখানেই, বিশেষ জার্নির মজাটা আসলে এখানেই, পদ্ধতি, সিস্টেম। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পড়া মনে থাকে না, ভুলে যায়। ভুলে যাওয়াটা মানুষের ব্রেনের স্বাভাবিক সিস্টেম। যদি কোনো মানুষ ভুলে না যায়, সে অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে ভুলে যায় না। আপনি যত পড়বেন তত ভুলবেন, যত ইনফরমেশন গ্যাদার করবেন তত আপনি ভুলে যাবেন। এটা হচ্ছে ব্রেনের সিস্টেম। আপনি যদি না ভুলে যান, আপনার প্রবলেম রয়েছে। স্যার কি পড়বো, স্যার আমি কি পড়বো, আমি যে বুঝি না আমার প্রবলেম কি, এটাও আমি বুঝি না, এটা ব্যাপার আছে না। তারপরে দেখেন যে কোন বই পড়বো, তা আমি বলবো এই বাজারের সব বই ভালো। আমাদের স্টুডেন্ট সমাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বই কিনতে খুব ভালোবাসে। যে কোনো টিচারের সাজেশনেই তারা অনেক বই কিনে ফেলে। কিনতে কিনতে একসময় টেবিল ভরে ফেলে। তারপরে টেবিলে যখন বই দেখে তখন তার ভয় লাগে, এই বই আমাকে পড়তে হবে, এতগুলো বই আমাদের সম্ভব না। এম ইন লাইফ সেন্স, আমাদের এম ইন লাইফ সেন্স হয় সপ্তাহে 3 বার, লক্ষ্য স্থির থাকে না। বাজারের সব বই ভালো এই কারণে, কারণ পাবলিকেশনগুলো চায় যে নতুন কিছু তথ্য অ্যাড করে, ব্যতিক্রম কিছু ইনফরমেশন দিয়ে পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমার এই বইটি মার্কেটে ছাড়ছি। তার মানে প্রত্যেকটা পাবলিকেশনই চায়, প্রত্যেকটা লেখক চায় তার বই বাজারে চলুক। তাহলে প্রত্যেকটা বই ভালো। ধরুন আপনাকে আমি বাজারের সবচেয়ে ভালো বইয়ের নাম বললাম, এই বইটা আপনি কিনে আসলেন, এই বইটা কিনে এসে পড়া শুরু করলেন, A to Z পড়ে ফেললেন, আপনি কি ক্যাডার হয়ে যাবেন? না। এই বইটি কিভাবে পড়বেন, বইটির কোন অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়বেন, কোন অধ্যায়গুলো লেস ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলোকে 5 স্টার দিয়ে পড়তে হবে, এটা জানার জন্য একটা দক্ষ গাইডলাইন আপনার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টরা করে থাকে, স্যার কোন স্যারের কাছে পড়বো? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বই ভালোভাবে আয়ত্ত করতে হলে, চ্যাপ্টারগুলো আয়ত্ত করতে হলে, ভালোভাবে বুঝতে হলে একজন দক্ষ শিক্ষকের অবশ্যই প্রয়োজন। আপনি হতে চান বিসিএস ক্যাডার, এখন তাহলে আপনি কোন স্যারের কাছে পড়বেন? অবশ্যই বিসিএস অফিসারের কাছে, তাই নয় কি? আসলে কি তাই? ধরুন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা কলেজে পড়েছেন, তখন কোনো একটা সাবজেক্ট আপনার বেশি ভালো লাগে। দেখেন বিসিএসের এই 6টা বেসিক সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টের প্রতি আপনি দুর্বল, ভালোবাসা কাজ করে। কারো বাংলা বেশি ভালো লাগে, কারো ম্যাথ বেশি ভালো লাগে, ইংলিশ ভালো লাগে, বা সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে, এরকম একটা ব্যাপার থাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইউনিভার্সিটি যখন আপনি পড়েছেন, কোনো টিচারের এই পড়ানোর দক্ষতার কারণে, টিচারকে ভালো লাগার কারণে ওই বিষয়ের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা তৈরি হয়েছে। সেটা হাই স্কুলে হতে পারে, প্রাইমারিতে হতে পারে, সেটা ইউনিভার্সিটিতে হতে পারে। ধরুন আপনার ইউনিভার্সিটিতে যখন আপনি পড়ছেন বা পড়েছেন, অনেকগুলো টিচারই টিচিং দিয়েছে। তার মধ্যে বিশ্বাস করেন, আপনার ডিপার্টমেন্টের কথা আমি বলছি, বিশ্বাস করেন 2জন টিচারের টিচিং পদ্ধতিতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। কেন? অন্য টিচারগুলোর ক্লাস আপনার ভালো লাগে না কেন? অন্য টিচারগুলোর ক্লাস করতে যান শুধু আপনি পার্সেন্টেজ দেওয়ার জন্য। ক্লাসে এমন ঘটনাও ঘটে, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, এই ঘুম থেকে উঠ, টিচার চলে গেছে। তার মানে টিচারের পড়ানোটা আপনার বিরক্তিকর, আপনার কাছে একটা বিরক্তির কারণ, যার কারণে আপনি ঘুমিয়ে গেছেন ক্লাসে।
কিন্তু যে দুইজন টিচারের কথা আমি বলছি, এই দুইজন টিচারের জন্য অধীর আগ্রহে আপনি বসে থাকেন। ক্লাস শেষে ওই টিচারকে নিয়ে কত আলোচনা, কত মধুর মধুর কথা। হ্যাঁ, ওই টিচারের ক্লাস যদি কোনোদিন মিস যায়, আপনি আফসোস হয়, আপনি আফসোস করেন, হাই হাই ক্লাসটা মিস করলাম। কেন? অন্য টিচারগুলোর ক্লাস করতে আপনার এতটা আফসোস হয় না ওই দুইজন টিচারের? এর অন্য কোনো কারণ নেই। কারণ হচ্ছে এই দুইজন টিচার যে ক্লাসটা আজকে নেবেন বা নিয়েছেন, এটি গত রাতে বা ক্লাসে ঢোকার আগে এটা দেখে এসেছেন, এটা পড়ে এসেছেন। তার মানে এই দুইজন টিচারের বইয়ের সাথে সম্পর্ক রয়েছে, শিক্ষা পদ্ধতিতে সম্পর্ক রয়েছে। উনি শিক্ষা নিয়ে, আমাদের স্টুডেন্ট নিয়ে, আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে ওই টিচার চিন্তা করেন। বাকি শিক্ষকগুলো করেন নাই, তাদের দায়বদ্ধতা নাই। তাহলে ডেফিনেটলি এই দুইজন টিচার আপনার আইডল হতে পারে। এখন আপনি বিশেষ অফিসারদের কাছে পড়বেন কিনা খেয়াল করুন। বিশেষ অফিসাররা আপনাকে সর্বোচ্চ সময় যদি দেয়, তাহলে কতটুকু দিতে পারবে আমি জানি না, হয়তো 2 দিন দিতে পারবে, সপ্তাহে 2 দিন সময় দিতে পারবে। তার ব্যক্তিগত কাজ থাকে, আর 5 দিন তার অফিস করতে হয়। ওকে, এখন বিশেষ ক্যাডারের কাছে আমি পড়তে নিষেধ করছি, ব্যাপারটি এমন নাই। সম্মানিত বিশেষ অফিসারদের কাছে অবশ্যই পড়বেন। কোন বিশেষ অফিসারদেরকে আপনাকে পড়তে হবে? সেটা হচ্ছে যারা বিশেষ ক্যাডার হওয়ার আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে পড়াচ্ছেন, স্টুডেন্টদেরকে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, প্রশ্ন বানাচ্ছেন। হ্যাঁ, ওনারা নিজেরা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করছেন, পিএসসির সব প্রশ্ন তার মাথার মধ্যে সেট করা রয়েছে। এই ধরনের টিচারের কাছে সময় পেলেই পড়তে হবে। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যাদের স্বপ্ন, ধ্যান, জ্ঞান আপনাকে দেওয়ার জন্য বসে আছে, অবশ্যই ওই টিচারকে আপনার বেছে নেওয়া উচিত। ধরুন আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চান। এখন যদি কেউ প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য পড়েন, তাহলে কী হবে বলেন তো? আপনি ফেল করবেন। একজন কৃষি অফিসার যদি মনে করে আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, অনেক ডিগ্রি আমার, অনেক দিন ধরে পড়ালেখা করছি, উনি যদি ফসল ফলাতে যান, তার ফসল বেশি ফলবে নাকি একজন অভিজ্ঞ কৃষক যে দিনের পর দিন মাঠে খাটতেছে, তার একাডেমিক কোনো নলেজ নাই? অবশ্যই ওই কৃষকের অভিজ্ঞতা বেশি। তাহলে আপনাকে বেছে নিতে হবে আসলে কোন শিক্ষক আপনার জন্য প্রয়োজন। সেই শিক্ষক আপনার জন্য প্রয়োজন যে আপনাকে সময় দেবে, যে তার সর্বোচ্চটা দিয়ে আপনাকে বোঝাবে। এই শিক্ষকই আপনার জন্য দরকার। ওকে, এই ঘুমের জন্য পড়তে পারি না। হ্যাঁ, ঘুম। অনেকে আমি দেখেছি যে 8 ঘন্টা তো ঘুমায়। যদি 8 ঘন্টা আপনি ঘুমান, অনেকে তো 8 ঘন্টা ঘুমায় না, আরও বেশি ঘুমায়। যদি 8 ঘন্টার বেশি ঘুমাই তো ঘুমাই, ঘুম থেকে উঠে আরও 30 মিনিট রেস্ট নেয়, কারণ সে 8 ঘন্টা ঘুমিয়েছে। 30 মিনিট রেস্ট না নেয়, হ্যাঁ 30 মিনিট ও বসে ঘুমায়, এরপরে ব্রাশ নিয়ে ঘুমায়, এভাবে তার সময় চলে যায়। ভাইয়া, এগুলো হচ্ছে ল্যাম এক্সকিউজ। ঘুম কখনো সমস্যা হতে পারে না। স্বপ্ন যদি আপনার গন্তব্য হয়, স্বপ্ন যদি আপনার ভালোবাসা, ভালো লাগা হয়, এর কাছে ঘুম কখনো আপনার ভালো লাগতে পারে না। ধরুন সকালে ঘুম থেকে ওঠা, এটা আপনাকে কেউ নিষেধ করে না, কিন্তু আমরা ঘুম থেকে দেরিতে উঠি কেন? কাউকে সম্মান দেওয়া, এটা আমাদের কেউ বাধা দেয় না, কিন্তু মানুষকে আমরা অসম্মান করি কেন? ইংরেজি প্র্যাকটিস করা, ধর্মীয় গ্রন্থ পড়া, এটা আপনাকে কেউ নিষেধ করে না, কিন্তু এগুলো আমরা করি না কেন? দুর্নীতি করা খারাপ কাজ, এটা আমরা জানি, কিন্তু আমরা এত দুর্নীতিবাজ কেন? সত্য কথা বলতে আপনাকে কেউ বাধা দেয় না, কিন্তু আমরা এত মিথ্যা বলি কেন? তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি এক্সকিউজ দিবেন কাকে? আপনি নিজের সাথে বেইমানি করছেন। আমাকে আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি, আমার সফলতার পথ আমি বেঁধে রেখেছি। এখানে আসলে অন্য কারোর উপরে চাপিয়ে আমি বাঁচতে পারবো না। আপনি যদি যোগ্য হন, নিজের যোগ্যতাকে প্রমাণ করতে চান, তাহলে কোনো বাধাই আসলে বাধা হতে পারে না। কোনো মানুষ আপনার যত বড় শত্রু হোক না কেন, আপনাকে স্লো করে দিতে পারে মাত্র, আপনাকে থামিয়ে দিতে পারে না। মেঘ যত ঘনই হোক, সূর্যকে আটকে রাখতে পারে না। মেঘের বুক চিরে সূর্য উদিত হয়।
তাহলে আপনার যোগ্যতা যদি থাকে আর আপনি নিজেকে যদি বেঁধে না রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করেন না, কখনো ভুল করবেন না। আপনাকে যথার্থ সম্মান দিয়ে, যথার্থ যোগ্যতা দিয়ে আপনাকে পৃথিবীতে এনেছেন। আমি সবসময় একটা কথা বলি, ক্লাসে বলেছি, আপনি পৃথিবীতে আসার আগেই চ্যাম্পিয়ন। একটা মানুষ যখন মায়ের গর্ভে থাকে, অসংখ্য ভ্রূণের সাথে ফাইট করে চ্যাম্পিয়ন হয়েই তাকে পৃথিবীতে আসতে হয়। কিন্তু পৃথিবীতে আসার পরে পরিবেশ তাকে নষ্ট করে, পরিবেশ তাকে নেগেটিভ মানসিকতায় বড় করে। আপনি যখন একটা গাড়ি কিনেন, তখন ওই গাড়িটা রাস্তায় না যত বেশি চলে, আপনার প্রতিবেশীর বুকে তার চেয়ে বেশি চলে। আপনি যদি একটা বাড়ি করে ফেলেন, আপনার প্রতিবেশীর বাড়িটা যদি ছোট হয়ে যায়, তাহলে ওই প্রতিবেশী আপনাকে ভালো চোখে দেখে না। মানুষ আসলে মানুষের কল্যাণ চায় না। জীবনটা আপনার ভাবতে হবে আপনাকেই। এখানে কোনো এক্সকিউজ দিয়ে, অনেকে মুখের বলি, এত বলি যে আমি বলি মানে দিবা স্বপ্ন যে আমি ফরেন ক্যাডার হব, আমি অ্যাডমিন ক্যাডার না হতে পারলে আমি কোনো চাকরিই করব না। আপনি যে কথাগুলো বলেন, আপনি বলে একটিবার ভাবে দেখেন যে আপনি যে অ্যাডমিন ক্যাডার হতে চান, আপনি কি সেই অনুযায়ী কোনো প্ল্যান, কোনো অ্যাকশনে আপনি গিয়েছেন? নেভার। অ্যাকশনে না যাওয়া আর সারাদিন মুখে বলা আসলে নিজের সাথে বেইমানি করা ছাড়া কিছুই নয়। নিজের অভ্যাসগুলোকে যখন আমি পরিবর্তন করতে না পারছি, পৃথিবী কখনো আমার কাছে বদলাবে না। আপনি নিজেকে শাসন করুন, আপনি পুরো পৃথিবীকে শাসন করতে পারবেন। নিজের অভ্যাসকে যে বদলাতে পারলো, পুরো পৃথিবীকে বদলে দিল। তাহলে আপনি আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখবেন না। টাকা নয় স্যার, শুনেন, টাকা কোনো মেজর প্রবলেম হতে পারে না। আপনার আশেপাশে, আপনার সারাউন্ডিংস আপনি খুঁজে দেখেন। আপনার যে থানা, এই থানার ইওনো, টিওনো, অ্যাসিলেন্ট, একজন ডিসি, এসবি মহোদয়, এনাদের আপনি লাইফ হিস্ট্রি, এদের হিস্ট্রিটা একটু খুলে দেখেন, তাদেরকে জিজ্ঞেস করেন সুযোগ হলে, তারা টাকাওয়ালা ফ্যামিলি থেকে উঠে আসে নাই। টানাটানি ফ্যামিলির, টিউশনি করে চলেছে। বাবা হয়তো কেরানি ছিল, বাবা হয়তো কি বলবো ছোট চাকরি করতো 3য় শ্রেণীর, বা তাদের অর্থনৈতিক যে ফ্যামিলি থেকে অর্থনৈতিক সমস্যা কখনো দূর হতো না। এই ফ্যামিলি থেকে আসলে এইসব ক্যাডার অফিসাররা বের হয়ে এসেছেন। অর্থাৎ আপনি টাকা নাই, অনেকের টাকা থাকা সত্ত্বেও বলে কি যে কোচিং সেন্টারে কবে ছাড় দিবে সেই আশায় বসে থাকে, অথবা কোনো বড় ভাইকে বা লিডারকে, রাজনৈতিক নেতা দিয়ে ফোন দেয় যে ওনাকে যেন ছাড় দেওয়া হোক। বিশ্বাস করেন, আমার অভিজ্ঞতায় বলছি, ছাড়ে যারা ভর্তি হয়েছেন তারা প্রিলিমিনারিতে পাশ করতে পারেননি, 2-1 ছাড়া। তাহলে এই যে আপনি ছাড়ে ভর্তি হওয়ার আশায় আছেন, আবার এরকম স্টুডেন্ট পাওয়া যায় যে আজকে এই স্যারের ফ্রি ক্লাস, ওই স্যারের ফ্রি ক্লাস, এই সাবজেক্টের ফ্রি ক্লাস, ওই সাবজেক্টের ফ্রি ক্লাস, এই কোচিং, সেই কোচিং, এটা করতে করতে তার 3 মাস চলে যায়, 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়। এই বই সংগ্রহ, সেই বই সংগ্রহ, এই করতে করতে প্ল্যান নিতে পারে না, বাট তার সময় চলে যাচ্ছে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, সুযোগ আপনার কখনো আসবে না, আপনার সামনে দিয়ে একজন সুযোগ সৃষ্টি করে চলে যাবে। সুযোগ সৃষ্টি করার বিষয়। সম্মান আপনাকে কেউ দিবে না, সম্মান আদায় করে নেওয়ার বিষয়। সালাম আপনাকে কেউ দিবে না, প্র্যাকটিসটা আপনাকে থেকে শুরু করতে হবে। তাহলে এই যে এই ট্রেন্ডটা এখন শুরু হয়েছে, আজকে এই স্যারের অনলাইন ক্লাস ফ্রি, ওই স্যারের ইউটিউবে ক্লাস ফ্রি, এই ফ্রি করতে করতে আপনি একসময় ফ্রি হয়ে যাবেন, আপনার শুরু করা হবে না। বলবো যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে এখন ফ্রম নাও অন, এখন থেকে আপনি শুরু করুন। যদি আপনি একসময় না যান, 1000টা প্ল্যান করে সেটা ভেস্তে যাবে, কোনো কাজই হবে না, আসলে সেটা পণ্ডশ্রম হয়ে যাবে। আজকে থেকে শুরু করুন। আপনি এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না, এটাও একটা ভুল সিদ্ধান্ত। ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না, সেই আমার সব কিছু। আমি বলছি না আপনি তার সাথে সম্পর্ক সেভ করেন, কিন্তু এও বলছি না আপনি ওর সাথে সম্পর্ক রেখে দেন। এই রিলেশনের কথা ভেবে আজকে আপনি পড়তে পারছেন না, কিন্তু আপনি যে জার্নিতে নেমেছেন, এই জার্নিটা খুব বেশি দিন নয়, কষ্টটা খুব বেশি দিন নয়, 6 মান্থ or 1 year, 1 year প্রিপারেশনে একজন বিসিএস ক্যাডার হন।
তাহলে এই 1 ইয়ার যদি আপনি এই দুইজন একটু সংযত থাকেন, কমিটেড থাকেন এবং দুজনের স্বপ্ন যদি না মিলে যায়, তাহলে আসলে তালাক দিতে বলছি, তালাক দিয়ে দেন রিলেশন। ইংরেজি সাহিত্যে আমরা একজন সাহিত্যিককে পড়ব, গুণী সাহিত্যিক ফ্রান্সিস বেকন। উনি বলেছিলেন যে প্রেম এবং পড়ালেখা একসাথে হয় না, অবশ্যই হয় না, যে কোনো একটা বেছে নিতে হবে। প্রেম হয় না, হ্যাঁ বিয়ে করলে হয়, বিয়ে করলে হয়, বিয়ে করলে হয়। যারা সফল ব্যক্তি পৃথিবীতে তারা প্রেমের উদাহরণ নেয়, বিয়ের উদাহরণই বেশি। ওকে, তারপরে আমি আসলে কিভাবে বলছি কথাগুলো, আপনাদেরকে জাস্ট আমার কথা দ্বারা যদি কোনো হেল্প হয়, কোনো সাহায্য হয়, বিন্দুমাত্র সহযোগিতা হয়, এই প্রত্যাশা রেখে আসলে এই ভিডিওটি করা বা আপনাদের সামনে আসা। আমি দু একটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত, যেহেতু আপনি এই জার্নিতে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা নেমেছেন অনেকে, তাদের প্রথম কাজ হচ্ছে লক্ষ্য স্থির করা। লক্ষ্য, ফার্স্ট কাজ লক্ষ্য স্থির করা, সম্ভব হলে এটা লিখে রাখা। কোন ক্যাডার পেতে চান, আপনি আসলেই বিশেষ ক্যাডার হতে চান কিনা, একজন সফল ব্যক্তি হতে চান কিনা, আপনার চাহিদা আছে কিনা। প্রথমত চাহিদা থাকতে হবে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে মানুষের চাহিদা যত বেশি তার সাকসেস তত বেশি। চাহিদা না থাকলে, পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলে আসলে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না। আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আমরা যখন ক্লাসে থাকি আমাদের মন থাকে খেলার মাঠে, আমরা যখন ডেটিংয়ে যাই আমাদের মন থাকে পড়ার টেবিলে। তার মানে আমরা এখানে আসি, আসলে এখানে নাই। আমি ক্লাসের শুরুতে, আমার যারা স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমি ক্লাসের শুরুতে অনেক দিন এই কথাটা বলেছি যে আপনাদের বডি অ্যান্ড মাইন্ড যদি দুটাই ক্লাসে থাকে তাহলে আমি ক্লাস শুরু করবো। তার মানে এমন হয় যে বডিটা চলে আসছে ক্লাসে, বাট মনটা বাইরে আছে। কেউ হয়তো বলছে, এই তুমি আমার মনটা রাখো, আমি জাস্ট 2 ঘন্টা রাখো, আমি ক্লাসটা করে তারপর আসছি। তার মানে আপনার লক্ষ্য স্থির না। একটা গল্প বলি। একজন পাখি শিকার করছে একটি লোক, তো পাশ দিয়ে 2জন বালক যাচ্ছিল। এই বালক দুটির ইচ্ছা হলো তারাও যেন পাখি শিকার করে। তো এই লোকটিকে বলল, ভাইয়া আমাদেরকে এই পাখি শিকার করতে দেন। 2জন বালক। তো ওই লোকটি বললেন, ঠিক আছে, তোমরা 2জন আলাদা আলাদাভাবে একটা পাখি, আমি একটা পাখি রেডি করছি, এই পাখিটিকে তোমরা শিকার করবা। প্রথম বালককে বন্দুক দেওয়া হলো এবং ওই লোকটি, যে লোকটির বন্দুক, ওই লোকটি এই বালকটিকে, প্রথম বালকটিকে বলছে যে বন্দুকের নলের মুখে তুমি কি দেখছো? তখন বালকটি বলল, আমি পাখিটিকে দেখছি। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলো, বন্দুকের নলের মুখে এবার তুমি কি দেখছো? তখন এই প্রথম বালকটি বলল, আমি গাছের ডাল দেখছি। তৃতীয়বার আবার প্রশ্ন করলো যে বন্দুকের নলের মুখে তুমি কি দেখছো? তখন এই বালকটি বলল, আমি মেঘলা আকাশ দেখছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় বালককে ওই বন্দুকটি দেওয়া হলো এবং তাকে এই প্রশ্নগুলো করা হলো যে এই একটি প্রশ্ন করা হলো যে বালক, তুমি বন্দুকের নলের মুখে কি দেখছো? সে বলল, আমি একটি পাখি দেখছি। দ্বিতীয়বার একই প্রশ্ন করা হলো, তুমি কি দেখছো? সে বলল, আমি একটি পাখি দেখছি। তৃতীয় প্রশ্ন করা হলো, সে একই জবাব দিল যে তুমি এবার কি দেখছো? তখন এই বালকটি বলল, আমি এখনো পাখিটি দেখছি। একটু খেয়াল করেন এই 2টা বালকের মধ্যে তফাৎটি কি আসলে? চেতনার, মানসিকতার, ফোকাসের, লক্ষ্যের। প্রথম বালকটি সে পাখি দেখছে, গাছের ডাল দেখছে, পাতা দেখছে, মেঘলা আকাশ দেখছে, কিন্তু দ্বিতীয় বালকটি শুধু পাখিটিকে দেখছে। তার মানে লক্ষ্য স্থির কার? দ্বিতীয় বালকটির। বন্ধুরা, আমরা আসলে বন্দুকের নলের মুখে মেঘলা আকাশ দেখতে চাই না, গাছের ডাল দেখতে চাই না, দেখতে চাই শুধু পাখিটি। লক্ষ্য স্থির করার পর আপনাকে যেতে হয় অ্যাকশনের ক্ষেত্রে একটি কথা আছে, সেটা হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটাও আমি ক্লাসে বলেছি, কথাটি মিথ্যা। অনেক বাগধারায় ছোটবেলায় পড়ানো হচ্ছে এটা মিথ্যাটা, এগুলো এডিট করতে হবে, এটা সংস্করণ করে পরিবর্তন করে দিতে হবে। অনেক বাগধারা আমি বলতে পারবো যেগুলো হলো মিথ্যা কথা, এটা আমাদের শেখানো হয়েছে। সময় পেলে বলবো, আস্তে আস্তে বলবো। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যদি হয়, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি যদি হয়ে থাকে, তাহলে একজন ডেলিভার, একজন রিক্সা চালক আপনার চেয়ে কত বেশি পরিশ্রম করে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কেন? একজন রিক্সাওয়ালা 5 বছর রিক্সা চালাতে তো 5 তলা বাড়ি থাকার কথা।
নাই কেন? কথাটা একটু পরিবর্তন করতে হবে, ওখানে লিখতে হবে সুপরিকল্পিত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। প্রি প্ল্যান থাকতে হবে। যদি প্রি প্ল্যান না থাকে, কেউ যদি পরিশ্রম করে, এটা পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। মাথায় রাখতে হবে। প্রি প্ল্যান না নিয়ে, আপনার ডেডলাইন না নিয়ে, কত ঘন্টা পরিশ্রম করব, কতদিন করব, কিভাবে করব, কোন কৌশলে করব, যদি আপনার জানা না থাকে, তাহলে আসলে পরিশ্রমটা বৃথা হবে। আর বৃথা পরিশ্রমী মানুষ বেশি করে। আপনার পড়ালেখার করার কারণে আপনার নেক্সট জেনারেশন বিসিএস দেখে ভয় পায়। আপনি 18 ঘন্টা পড়েছেন মানে কি? আপনি কি বোঝাতে চাচ্ছেন? 18 ঘন্টা পড়ার কারণে আপনার কাজিনরা, আপনার ছোট ভাই বোনরা, ওরা ভয় পেয়ে গেছে যে এই আপু, এই ভাইয়া 18 ঘন্টা পড়ালেখা করেছে, সূর্য কোনোদিন দেখে নাই, আমি ওই পড়ালেখা করবো না, আমি জীবন ধ্বংস করতে রাজি না। নেক্সট জেনারেশন নষ্ট করবেন না, আপনাকে সুকৌশলী হতে হবে। ভারতের একজন মোটিভেশনাল স্পিকার, আপনার নাম জানেন, শিব খেরা, তার অনেক বইতে একটি বক্তব্য, একটি কথা লিখেছেন, সফল ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। একটা গল্প বলি। 1878 সালে এক ধর্মীয় যাজক ধর্মীয় সফর শেষে তার 2 বাচ্চার জন্য একটি দামি খেলনা কিনে নিয়ে আসলেন। এই খেলনাটির বৈশিষ্ট্য ছিল যেটি বাতাসে রাখলে উড়ে যায়। এই খেলনাটি ছিল পাতলা বাঁশের এবং কাগজের তৈরি। যখন এই খেলনাটি বাড়িতে নিয়ে গেলেন, তখন 2 বাচ্চা দৌড়িয়ে এসে এই খেলনাটি দেখে খুবই আশ্চর্য হয়েছে। দামি খেলনা ওই অঞ্চলের বা ওই মহল্লার জন্য ওই দামি একটি খেলনা। এই খেলনাটি যতক্ষণ পর্যন্ত খেলার পিছনে লেগেই থাকলো, যতক্ষণ পর্যন্ত খেলনাটি না ভেঙে ফেললো, ততক্ষণ পর্যন্ত তারা থামলো না। এই খেলনাটি ভেঙে যাওয়ার পরে তাদের বাবার কাছে আবার আবদার জানালো, এরকম একটি খেলনা আমাদের চাই। কিন্তু ওই ধর্মীয় যাজক আর্থিক অসচ্ছল থাকার কারণে আসলে ওই খেলনাটি কিনে দিতে পারলেন না। কিন্তু এই 2টি বাচ্চার, এই 2 ভাইয়ের মধ্যে আসলে ওই ভূত চেপে বসলো যে ওই খেলনাটি আমরা কিভাবে পাবো। তারা চেষ্টা করলো নিজেরা এই খেলনাটি বানানোর জন্য। এই জন্য পাতলা বাঁশ এবং কাগজ দিয়ে তারা যেটি বানালো সেটা হচ্ছে ঘুড়ি। এই ঘুড়ি যখন আকাশে উড়লো, তখন আশেপাশের লোকজন এসে তাদের 2 ভাইয়ের কাছ থেকে এই ঘুড়ি কেনা শুরু করলো। তারা 2 ভাই এই ঘুড়ি উড়ায় আর ভাবে কবুতর ঘুড়ির সাথে উড়ে, চিল উড়ে, কিন্তু আসলে মানুষ উঠতে পারে না কেন? এটা তাদের মাথায় চেপে বসলো এবং তারা এটা নিয়ে ভাবতে শুরু করলো। তারা যখন বড় হলো, তারা একটা সাইকেল মেরামতের দোকান দিল। সারাদিন সাইকেল মেরামতের কাজ করে, রাত্রে এটা নিয়ে গবেষণা করে আসলে কিভাবে মানুষ আকাশে উঠতে পারে। তারা একসময় একটি বিশেষ ধাতু দিয়ে এমন একটি ঘুড়ি বানালো, এমন একটি বাক্স বানালো, এমন একটি সিন্দুক বানালো। এই সিন্দুকের মাঝে 2টা চেয়ার দিল 2 ভাইয়ের জন্য, যে 2 ভাই যেন উঠতে পারে। তারা এই সিন্দুকটা নিয়ে, এই ঘুড়িটা নিয়ে পাহাড়ে গেল এবং সেখান থেকে শূন্যে নামতে চেষ্টা করলো নিচে, কিন্তু 2 সেকেন্ড 1 সেকেন্ড এটা শূন্যে থাকার পরেই তারা নিচে পড়ে গেল। 2 বার এরকম হলো। এরপরে তারা একটি উক্তি করলো, তাদের বক্তব্য ছিল যে আগামী 100 বছরেও মানুষ শূন্যে উঠতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো, ওই সময় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ওই ইঞ্জিনিয়ারটি তাদের উড়ার এই বিষয়টি লক্ষ্য করেছিলেন এবং তাদেরকে ডেকে বললেন যে, বালক, তোমরা কি জানো যে পৃথিবীতে তোমরাই প্রথম মানব যারা শূন্যে বা আকাশে ওড়ার চেষ্টা করেছ? এই প্রশংসা শোনার পরে তারা আরও শক্তি পেল যে আসলে কি তাই আমরা পৃথিবীর প্রথম 2 ভাই যারা আকাশে ওড়ার চেষ্টা করেছি। তারা আবার কাজে মনোযোগ দিল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি মানুষের প্রশংসা করতে শিখুন। প্রশংসা অনেক বড় শক্তি। বাংলাদেশে 95% মানুষ প্রশংসা করতে চায় না, কিন্তু 100% মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। ডিয়ার ব্রাদার্স, প্রশংসা করতে যোগ্যতা লাগে। আমরা কি করি? সমালোচনা করি। আমরা কি করি? অনুমান ভিত্তিক কথা বলি। যে কারোর সমালোচনা করতে আমরা পছন্দ করি। যে কোনো বিষয় অনুমান করে বলে দিই, হ্যাঁ এটা, হ্যাঁ এটা। আপনি এটা বলছেন, এর মধ্যে মিথ্যা লোক থাকে, অসংখ্য মিথ্যা কথা থাকে, যার কারণে আপনার মস্তিষ্ক আপনার অজান্তেই নেতিবাচক মনোভাবে পরিণত হয়। কারণ মানুষের ব্রেনে 2টা লবি থাকে, একটা রাইট লবি, একটা লেফট লবি। তো লেফট লবি যেটা চিন্তা করে, রাইট লবি সেটা প্রুভ করে। তার মানে আপনি যেটা চিন্তা করতেছেন, রাইটে সেটা প্রুভড হয়ে যাচ্ছে। তাহলে আপনি যে নেতিবাচক মনোভাব তৈরি করছেন, যে অনুমানটা আপনি করছেন, যে সমালোচনা করছেন, আমরা সমালোচনা করতে এত ভালোবাসি, এটা বলে শেষ করা যাবে না।
আপনার কথাবার্তার মধ্যে সমালোচনা চলে আসে, আপনার গল্পের মধ্যে সমালোচনা চলে আসে। তো বিসিএসে এমন হবে যে আপনি রিটেনে লিখছেন, সরকারের সমালোচনা করে ফেলেছেন, ভাইভাতে গিয়ে সরকারের বিপক্ষে কথা বলছেন, আপনার কি চাকরি হবে? হবে না। আপনি পিএসসির কোনো আলোচনায় থাকবেন না। অনুমান বা সমালোচনা এতটাই ভয়ঙ্কর। আপনি আজকে থেকে একটা প্র্যাকটিস শুরু করুন, আপনার ফ্যামিলি থেকে শুরু করুন। ফ্যামিলির সদস্যদের ছোট ছোট গুণগুলো, ছোট ছোট কাজগুলোর বড় বড় প্রশংসা করুন। দেখবেন আপনার ফ্যামিলিতে কাজ কমে গেছে। ফ্যামিলিতে আপনার আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, পার্সোনাল ভ্যালু ক্রিয়েট হয়েছে আপনার। একটা গল্প বলি। একজন বৃদ্ধ ট্রেনে করে যাচ্ছিলেন, সঙ্গে তার 16 বছরের বাচ্চা, পাশে ছিলেন নবদম্পতি। তো এই 16 বছরের বাচ্চাটি জানলার দিকে তাকিয়ে একটু পরপরই জোরে জোরে কথা বলছে, বাবা বাবা দেখো গাছগুলো আমাদের সাথে যাচ্ছে, বাবা বাবা দেখো এই চাঁদটি না দৌড়াচ্ছে, আকাশ আমাদের সাথে যাচ্ছে, এরকম জোরে জোরে অনেক উচ্চস্বরে কথা বলছে। পাশের দম্পতি খুবই বিরক্ত হলো এবং চাচাকে বলল, চাচা আপনার বাচ্চার মাথায় আপনি একটু নিষেধ করেন, আমাদের সমস্যা হচ্ছে। যদি নিষেধ না করেন তাহলে রেল কর্তৃপক্ষকে ডেকে আপনাদের এখান থেকে উঠিয়ে দেব। তখন এই বৃদ্ধ চাচা বললেন যে, বাবা আমার এই 16 বছরের বাচ্চাটি আজকেই প্রথম চোখে দেখতে পেল। এতদিন উনি চিকিৎসাধীন ছিলেন, আজকেই হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। তাহলে দেখেন, আপনি অনুমান ভিত্তিক আমরা অসংখ্য কথাবার্তা প্রতিদিন বলি। প্লিজ এখান থেকে বের হয়ে আসি। আপনার পজিটিভ মস্তিষ্কে অনেক ভালো কিছু ধারণ করেন, আপনার ব্রেন খুলে যাবে, আপনার সাহস বেড়ে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। জন মিল্টন, আমরা আজকে ইলেকট্রিসিটির দোষ দিই, তাই না? জন মিল্টন অন্ধ অবস্থায়, একেবারে অন্ধ অবস্থায় বিশ্বের সবচেয়ে সারজাগানো 2টি মহাকাব্য লিখে ফেললেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। এই প্যারাডাইস লস্টে 8,000 মৌলিক শব্দ উনি ব্যবহার করেছেন, 8,000। সেই সময় থেকে শুরু করি আজ অবধি সুস্থ স্বাভাবিক কোনো কবি এই ইতিহাস সৃষ্টি করতে পারেনি। ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ আছে। টমাস আলভা এডিসন 1000 বার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি একবারও পরাজিত হইনি, 1000 বার চেষ্টা করেছি মাত্র। কিন্তু এই আলভা এডিসন যখন এই চেষ্টা করেছিলেন, যখন এই চেষ্টাগুলো করছিলেন, তখন সমাজের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তার অনেক সমালোচনা করেছিল। কিন্তু যারা সমালোচনা করেছিলেন তাদেরকে মানুষ তখনও মনে রাখে নাই, আজকেও মনে রাখে নাই, আগামীতেও মনে রাখবে না। কিন্তু আলভা এডিসনকে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। আপনি যদি এই সমালোচনার ভয়ে নিজেকে গুটিয়ে নিতেন, নিজেকে থামিয়ে দিতেন, বিশ্বাস করেন থেমে যাওয়া মানে মারা যাওয়া, লেগে থাকা মানে বেঁচে থাকা। আপনি একটা বাইকের কথা খেয়াল করেন, বাইক যখন চলে তখন কত ভালো চলে, কিন্তু যখন তাকে থামিয়ে দেন, তাকে স্ট্যান্ড দিয়ে রাখতে হয়, তার মানে সে মৃত। তার মানে আপনি যখন চলছেন, লেগে থাকছেন, তখন আপনি বেঁচে আছেন, ভালো আছেন। আপনি নিজেকে কুইট করে ফেললেন সমালোচনার কথা শুনে, যে হ্যাঁ আমার দ্বারা হবে না, যেহেতু আমার ফ্যামিলির সদস্যরা বলছে, যেহেতু আমার প্রতিবেশী বলছে, যেহেতু রিলেটিভস বলছে, আসলে আমাকে এটা ছেড়ে দিতে হবে, আমার দ্বারা হবে না। শেষের দিকে আমি কিছু কথা বলে শেষ করব, যে যারা বিশেষ জার্নি শুরু করেছেন তাদের জন্য প্রথম টিপস, আপনি অনেক টিপস পেয়েছেন, আমি বলি প্রথম টিপস হচ্ছে, প্রথম 1 নম্বর টিপ, সেটা হচ্ছে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং বিবিসি শুনতে হবে। সকাল সকাল, এটা অনেক সায়েন্টিফিক কথা আছে, আস্তে আস্তে বলা যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং বিবিসি শুনতে হবে। বিবিসি শুনতে শুনতে আপনার কান মাথা ঝালাপালা হয়ে যায়, তবুও শুনতে হবে প্রতিদিন সকালে। বিশ্বাস করুন, যদি কেউ কোনো কিছু না পড়ে, পড়ালেখা না করে, এই বিবিসি শোনার কারণে বিসিএস রিটেন 30% ভালো হবে। আগের তুলনায় তুলনামূলক তার 30% ভালো হবে শুধু এই বিবিসি প্রতিদিন শোনার কারণে। আপনার লেখার অ্যাবিলিটি
বেড়ে যাবে, বলার অ্যাবিলিটি বেড়ে যাবে, বিশ্ব সম্পর্কে একটা সার্বিক ধারণা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বলার মতো ক্ষমতা আপনার তৈরি হবে শুধু শোনার কারণে। কোনো কিছু বোঝার দরকার নাই, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বিবিসি শুনতে হবে। নাম্বার 2 নম্বর, প্রতিদিন 1 পৃষ্ঠা ইংরেজি লিখতে হবে। কি লিখবেন? আজকে যা প্ল্যান করছেন তাই লিখে ফেলেন, আগামীকাল কী করবেন সেটা লিখে ফেলেন, গতকাল কী করেছেন সেটা লেখেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে লেখেন, আপনার ফ্যামিলিকে নিয়ে লেখেন, ফেভারিট টিচার, ফেভারিট ফুড, ফেভারিট পার্সন, আপনি আপনার সেসব নিয়ে লিখতে পারেন। আপনি গরুর রচনা লেখেন, আপনি কুকুরের রচনা লেখেন, ছাগলের রচনা লেখেন, যা মনে আসে সব লেখেন, লিখতেই হবে। ভুল হোক লিখতে হবে, স্যার আমি লিখতে গেলে ভুল হবে, ভুল হোক। আপনি 1 মাস লিখে দেখেন না আপনার কি অবস্থা হয়। 1 মাস আগের লেখা দেখলে আপনি হাসবেন যে কি লিখেছিলাম। শুধু লিখেই ক্ষান্ত নয়, যেটা আপনি লিখেছেন সেটা উচ্চ স্বরে জোরে জোরে পড়তে হবে, সশব্দে জোরে জোরে পড়তে হবে। এতে করে হবে কি, আপনি আপনার নিজেকে বিশ্বাস করা শুরু হবে, আমার কি ভুল হচ্ছে, আমার সাউন্ড শুনতে কোনটা খারাপ লাগছে, যে কোন বিষয়গুলো আমার ভালো লাগছে। আপনি প্রেজেন্টেবল হবেন, আপনি আত্মবিশ্বাসী হবেন, আপনার ভুলগুলো আপনি নিজে ধরতে পারবেন। ওকে, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে 1 পৃষ্ঠা লিখতে হবে, প্রতিদিন লিখতেই হবে। জার্নিতে থাকলে লিখতে হবে, জার্নি থাকলে ফোনে লিখতে হবে। লিখতে পারছি না মুখে বলেন, ওটা পরে আরও জোরে জোরে বলবেন। লিখতেই হবে। তাহলে প্রথম কাজ 1 পৃষ্ঠা ইংরেজি লিখতে হবে, ওটা জোরে জোরে বলতে হবে, জোরে জোরে প্রেজেন্টেশন স্টাইল বলতে হবে। 3 নম্বর, সারাদিন শেষে ঘুমানো যাওয়ার আগে ঘুমাতে যাওয়া যাবে না, এলোমেলোভাবে ঘুমানো যাবে না, মানে আপনার ঘুমের প্রিপারেশন নিয়ে ঘুমাতে হবে। ওকে, ফল স্লিপ এটা করা যাবে না। প্রিপারেশন যখন নেবেন, বেডে যাওয়ার আগে আপনার কাজ হচ্ছে সেলফ অ্যানালাইসিস। আপনি আজকে সারাদিন যেসব কর্মকাণ্ড করেছেন, আপনি নিজের সাথে যেসব কমিটেড ছিলেন, আপনার কমিটমেন্টগুলো ফুলফিল হয়েছে কিনা। ফুলফিল যদি না হয় তাহলে লিখে রাখতে হবে, আজকে আমার এই ল্যাকিংস ছিল, আমার আজকে 5 ঘন্টা পড়ার কথা ছিল, 3 ঘন্টা পড়েছি, 2 ঘন্টা ল্যাকিংস আছে, আগামীকাল সুদে আসলে 7 ঘন্টা পড়তে হবে। এই যে নিজের সাথে নিজের কমিটমেন্ট, নিজেকে যদি আপনি জিতে যেতে পারেন নিজের কাছে, তাহলে পুরো পৃথিবী আপনার হাতে। নিজের কাছে প্রথমে জিততে হবে। অভ্যাস পরিবর্তন করুন, অভাব দূর হয়ে যাবে। কোনো কিছুর অভাব থাকার কথা না। মানুষ অভ্যাস পরিবর্তন করতে পারে না, মানেই হচ্ছে নিজের সাথে নিজের বেইমানি করছে। ছোট্ট একটা গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে, একজন কার্পেন্টার, কাঠমিস্ত্রি, সে একটা ফার্মে কাজ করতেন। উনি দীর্ঘ 40 বছর কাজ করেছেন। উনি কাঠমিস্ত্রিদের হেড। 40 বছর পর বসকে বললেন, বস আমি আর কাজ করতে চাই না, আমি রিটায়ারমেন্টে চলে যেতে চাই, আমাকে ছুটি দিয়ে দেন। ওই বস বললেন, এতদিন যেহেতু আমাদের এখানে কাজ করেছেন, আমার একটা রিকোয়েস্ট আপনাকে শুনতে হবে। সেটা হচ্ছে, আর 1টি মাস, আগামী 1টি মাস আমাদের সাথে থাকবেন, এরপরে ফেয়ারওয়েল দিয়ে, অনুষ্ঠান করে, ইনক্রিমেন্ট দিয়ে সবার সামনে আপনাকে অনেক ভালোভাবে আমরা বিদায় অনুষ্ঠানটা করতে চাই। লোকটি বলল, আমরা হলে কি বলতাম? অবশ্যই বলতাম যে ঠিক আছে, আমি যখন 40 বছর কাজ করতে পেরেছি আর 1টি মাস কাজ করতে পারবো। লোকটি রাজি হলো। কিন্তু দেখা গেল এই লোকটি যখন এই বাড়ি বানানোর কাজ করতে গেলেন, তখন তার নেইলিংয়ে প্রবলেম হচ্ছে, কাঠ জোড়া লাগাতে পারছে না, মানে সে মনোনিবেশ করতে পারছে না কাজে। 1টি মাস তার কাছে মনে হচ্ছে 1টি বছর, কারণ সে মনস্থির করে ফেলেছে সে আর কাজ করবে না, তার ফ্যামিলির সাথে সময় কাটাবে। এটাই সবসময় ফ্যামিলির স্বপ্ন মাথার মধ্যে, যে কখন বাসায় যাব। কিন্তু 1টি মাস তার কাটছে না, কোনো রকম এই বাড়িটা তিনি বানালেন। এরপরে তার বস ইনভেস্টিগেশনে আসলেন। 1 মাস শেষ হলো, ইনভেস্টিগেশনে আসার পরে উনি বললেন যে আজকে এই বাড়িটাতে আমরা একটা অনুষ্ঠান করব, এবং অনুষ্ঠানের মাধ্যমেই তোমাকে ফেয়ারওয়েল দেওয়া হবে। তখন অনুষ্ঠান শেষে ওই কাঠমিস্ত্রির মালিক, ফার্মের মালিক, উনি বললেন, তোমার জন্য গিফট হচ্ছে, তোমার জন্য ফেয়ারওয়েল হচ্ছে, এই বাড়িটি তোমার। তখন এই কাঠমিস্ত্রি বললেন, হায় হায় আমি কি করলাম, যদি আমি জানতাম যে এই বাড়িটি আমার জন্য বাড়িটি বানাচ্ছি, তাহলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার সর্বোচ্চ অভিজ্ঞতাগুলো এখানে ঢেলে দিতাম। এখান থেকে আসলে কি শিখলাম? আমরা সর্বোচ্চটা দেই না, আমরা নিজেকে কন্ট্রোল করি না। আমি ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক স্টুডেন্ট বলছে, স্যার আমি 9টায় ফেসবুকে ঢুকছিলাম, উঠে দেখি রাত 3টা বাজে। তাই আমি বললাম, পুরো শরীরে তোমার কি নেট জড়ে গেছিলো? নেট খুলতে এই যে জাল খুলতে তার 3টা বেজে গেছে। তার মানে আপনি নেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, আপনি নেটকে নিয়ন্ত্রিত করতে পারছেন না।
তাহলে আমার সর্বোচ্চটা দিয়ে দিতে চেষ্টা করি, ইনশাল্লাহ এটা অনেক সহজ জার্নি। কঠিন জার্নি হয়ে যায় আমার পারিপার্শ্বিকতার কারণে, যারা বিশেষ সম্পর্কে নলেজ রাখে না, যারা বিশেষ কখনো দেয়নি, বিশেষের সিলেবাস বুঝে না, তারাই আসলে আপনাকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে এই জার্নিটাকে অনেক কঠিন করে তুলেছে। আসলে অনেক সহজ একটা জার্নি। যারা হাই স্কুল লেভেলে এক্সপার্ট, হাই স্কুলের সিলেবাসটা ভালো বুঝে মাথায় রাখে, বিশ্বাস করেন এখনও হাই স্কুলের লেভেল থেকে সিংহভাগ প্রশ্ন বিসিএসে আসে। আপনি বিসিএসে এমন নতুন কোনো সাবজেক্ট পাবেন না, ইংলিশ, বাংলা, ম্যাথ, সায়েন্স এগুলোর নাম শুনেন নাই এরকম ঘটনা ঘটে নাই। আপনি পার্সোনালিটিস পড়েন নাই এরকম ঘটনা ঘটে নাই। আর পার্সোনালিটিস থেকে প্রশ্ন বিসিএসে হবে না, এই ঘটনাও ঘটবে না। টেন্স, ভয়েস থেকে প্রশ্ন হবে না, এই ঘটনা বিসিএসে ঘটবে না। আপনি যে গণিত পড়ে আসছেন ক্লাস 8-এ 7-এ, 40তম বিসিএসে একদম ক্লাস 7-এর হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে গণিতে। যদি আপনি বলেন সাধারণ জ্ঞান স্যার অনেক কঠিন, আপনি যদি কিছু প্রশ্ন দেখেন, 33তম বিসিএসে প্রশ্ন ছিল যে বাংলাদেশের রাজধানী কোনটি, যেটা তৃতীয় শ্রেণীতেও আসে না। বিসিএসে প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় ফল কোনটি, যেটা প্রথম শ্রেণীতেও আসে না। তারপরে দেখেন বিজ্ঞানের প্রশ্ন যদি বলেন যে কোন রং দূর থেকে দেখা যায়, এটাকে আপনি জানেন না। কোন খাবারে প্রোটিন বেশি, বিসিএসের প্রশ্ন। খাদ্যের উপাদান কয়টি, এগুলো বিসিএসের প্রশ্ন। তাহলে আপনি কি বলবেন? সবশেষে আমি বলবো, আপনি অনেক বড় হয়েছেন, বুঝতে শিখেছেন, অনেক পরামর্শ নিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান, স্কুল লেভেলে চলে যান 1 মিনিটের জন্য। স্কুল লেভেলে গিয়ে দেখেন, যখন আপনি আপনার ক্লাসে ভালো রেজাল্ট করেছেন, এই রেজাল্ট যখন আপনার মা শুনেছে, তখন আপনার মা কেঁদে ফেলেছে। আসলে এই কান্নাটা ছিল গর্বের কান্না, সুখের কান্না। আপনার বাবা মুখের হাসি লুকিয়ে সেদিন বলেছিল, আমার ছেলে বলে কথা, আমার মেয়ে বলে কথা, আমার মেয়ে হবে না। আজকে বাবা মা অনেক বড় হয়েছে, বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন, তারা অনেক কিছু বলতে পারেন না। কিন্তু আপনি একটা ক্যাডার পেয়ে আপনি কি হবেন, আপনি কি করবেন, এটা আমি জানি না। তবে এতটুকু জানি, আপনার ওই ক্যাডারের কারণে আপনার বাবা মা জীবিত অবস্থায় জান্নাতের সুখ অনুভব করবে। বিলিভ মি, আপনার বাবা আপনার মহল্লায়, আপনার সমাজে, আপনার থানায়, পুরো দেশে গর্ববোধ করবে আপনার জন্য। আপনার এই বাবা মার দোয়াটি আপনার জন্য জান্নাতের চাবিকাঠি হয়ে যেতে পারে। আজকে আর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ সাবলীলভাবে, সহজ সরলভাবে জীবনযাপন করার তৌফিক দিক। আজকে এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।